নিজের মামার সাথেই বিয়ে এবং তার লালসার শিকার হই আমি। ঘৃণ্য একটা সম্পর্কের সাক্ষী আমি। নিজের অজান্তেই নিজেকে শেষ করে দিতে মন চায়, কিন্তু কেন জানি না শেষ পর্যন্ত পেরে উঠতে পারি না। এ নরক যন্ত্রণা থেকে বেরো হতে পারি না। রঙিন এই দুনিয়ায় মানুষের কষ্টের পরিমাণ প্যাকাশে। পুরুষ জাতির উপর তীব্র ঘৃণার আস্তরণ জমা আমার এই বুকে। কালো জাদুর জন্য নিজের মেয়ের মতো বাগ্নির জীবনটা নষ্ট করতেও মামার বিবেকে বাঁধেনি। মামা চায় অধিক শক্তি, আর সেই শক্তি হাসিলের জন্যই একের পর এক ঘৃণ্য কাজের সাথে নিজেকে জড়াচ্ছে। আমার মামা একজন শয়তান পূজারক। জন্মের পর থেকে মামার তাণ্ডব লীলা দেখে আসতেছি। আমার বয়স যখন 7 বছর, আমার মা বাবাকে আমার মামা কুপিয়ে হত্যা করে। তারপর বাবা আর মায়ের মাথাটা শয়তানের নামে উৎসর্গ করে দেয়। এরপর এ বাসায় একা হয়ে পড়ি আমি। সারাদিনের যন্ত্রণা, বাবা আমাকে হারানোকে ঘিরে। পড়াশোনাও করতে পারিনি। 9ম শ্রেণী পর্যন্ত পড়ার পর আর স্কুলে যেতে দেয়নি মামা। বাবা মায়ের মৃত্যুর একমাত্র সাক্ষী আমি বেঁচে আছি শুধু। তবে কখনো মুখ খোলার সাহস হয়নি, কারণ অন্য সাক্ষীদের মামা খুন করে দিয়েছে, যাতে করে মামার বিরুদ্ধে কেউ মামলা করতে না পারে। কিন্তু আমাকে কেন বাঁচিয়ে রেখেছিল তার হদিশ আমার জানা ছিল না। সেদিন যদি আমাকে বাঁচিয়ে না রেখে মেরে ফেলতো, তাহলে হয়তো এই কষ্টের সম্মুখীন আমি হতাম না। আমাদের বাড়িটা লোকালয় থেকে বেশ দূরে। মামা মূলত শয়তান পূজা করার জন্যই আগের বাড়ি পরিত্যাগ করে লোকালয়ের খানিক অন্তরালে এই বাড়িটাই উঠেছে। এরপর থেকে মামার এক একটা তাণ্ডব লীলার সাক্ষী আমি। আমার মামা শুধু আমার বাবা মাকে না, বরং তার নিজের মাকেও খুন করতে দ্বিধাবোধ করেনি। আমার নানিকে আমার মামা মেরেছিল চরম করুণ উপায়ে। আমার নানিকে মামা প্রথমে গলা টিপে হত্যা করে, তারপর আমার নানির বুকের উপর উঠে লাফাতে থাকে। নানির পাঁজর ভাঙার কটকট শব্দে আমার কানে এখনো ভেসে আসে আর যন্ত্রণা দেয়। আমি সেদিনও কিছু বলতে পারিনি। ছোট বয়সে এত করুণ পরিস্থিতির সম্মুখীন হয়েও যে আমি পাগল হইনি, সেটাই তো অনেক বড় পাওয়া। আমার বয়স সবে 15 পার হয়েছে। 9ম শ্রেণীতে উঠেছি সবে। এই অল্প বয়সে আমি সাক্ষী হয়ে আছি ভয়ঙ্কর একটা জঘন্য সম্পর্ক আর অধ্যায়ের। সেদিন ছিল আমাবস্যা রাত। চারদিকে গুটগুটো অন্ধকারে ছেয়ে আছে সব। নিজের নিঃশ্বাসের শব্দ শুনেও যেন ভয় পাচ্ছিলাম বারবার। তবুও নিজেকে সামলে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। একটা সময় ঘুমও আসলো চোখে। রাত 3টে বাজে। অনেক বীভৎস আওয়াজ আমার কানে আসতে লাগলো। এ বাড়িতে আওয়াজগুলো নতুন না, বরং প্রতি রাতে কোনো না কোনো আর্তনাদ আর পিশাচি আওয়াজ মামার পূজার রুম থেকে দিয়ে আসে। তবে আজকের আওয়াজটা একদম ভিন্ন আর ভয়ঙ্করও বেশি। এ বাড়িতে সন্ধ্যার পর আলো জ্বালানো নিষেধ, তাই চারপাশ অন্ধকার হওয়ার সত্ত্বেও আলো জ্বালানো দুঃসাহস দেখাতে পারলাম না। শরীরের লোম কাটা দিয়ে উঠছিল বারবার। নিজের ভেতরে থাকা সমস্ত সাহস একীভূত করে আওয়াজ বরাবর এগুতে থাকি। এগুতে কখনো দেওয়ালে ধাক্কা খাচ্ছি, আবার কখনো দরজার কপাটে। আওয়াজটা প্রখর হওয়ায় আমার ধাক্কার শব্দগুলো এতটা শোনা যাচ্ছে না। আমি অন্ধকারে হাতিয়ে আস্তে আস্তে এক পর্যায়ে বুঝতে পারলাম আমি আমার মামার পূজার রুমের সন্নিকটে চলে এসেছি। পূজার রুমের আশেপাশে একদম জড়সড় হয়ে এক কোণে বসে বিষয়টি অনুধাবন করার চেষ্টা করলাম। এমন সময় মামার পূজার রুম থেকে হালকা আলোর পিনকি বাইরে এসে পড়ল। রুমের দরজাটা খোলা। লক্ষ্য করলাম এক নবজাতক শিশু কাঁদতে লাগলো প্রখর কণ্ঠে। মামার সেদিকে কর্ণপাত নেই। নিজেকে সামলে দেখতে লাগলাম কি হচ্ছে। মামা শিশুটির শরীরে লাল সিঁদুর মেখে দিল, তারপর কালো কিসের যেন আস্তরণ দিয়ে দিল। বাচ্চাটার কান্না প্রখর হতে লাগলো। সে সাথে আমার শরীরটা আরো জোরে কাঁপতে লাগলো। হার্টবিট দ্রুত গতিতে উঠানামা করছে আমার। এখন থেকে উঠে ঘরে যাব নাকি এখানেই বসে থাকবো সিদ্ধান্ত নিতে পারছি না। আমার দুটানা এখনো বিরাজমান। এর মধ্যে শিশুটির গলাটা আলাদা হয়ে গেল চোখের সামনে। চিৎকার দেওয়ার সাহসও হচ্ছে না আমার। শরীর দিয়ে ঘাম ঝরছে অনবরত। মামা গলাটা আলাদা করেও ক্ষান্ত হয়নি। এবার শিশুটির চোখগুলো উফড়ে দিল। সেই চোখগুলো আর মাথাটা পিশাচ শয়তানের পদতলে উৎসর্গ করে কি যেন বিড়বিড় করতে লাগলো। এমন সময় জোরে একটা কাঁপুনি অনুভব করলাম। মূর্তিটা জ্যান্ত হলো লক্ষ্য করলাম। এবার আমার গলা শুকিয়ে যেতে লাগলো। মামা জোর গলায় বলল, হে পিশাচী দেবী, আমার আরও শক্তি চাই। জগতের এমন কোনো ঘৃণ্য কাজ বাকি নেই যে আমি করিনি।
নিজের স্ত্রী, বোনের জামাইকে খুন করেছি, নিজের মাকে খুন করার পর তার বুকের উঠে লাফিয়ে মায়ের পাঁজর ভেঙেছি, নিজের বাবাকে পুড়িয়ে হত্যা করে ছাইগুলো তোমার তরে উৎসর্গ করেছি। প্রতিদিন কোনো না কোনো নবজাতককে তোমার তরে বলি দিচ্ছি। আজকে নবজাতক বলির সংখ্যা 101টা পূর্ণ হয়েছে। এরপরও কি আমি অসীম শক্তির অধিকারী হব না? আমার শরীর কাঁপতে লাগলো শুধু। পিশাচী দেবী রাগান্বিত স্বরে বলল, এর চেয়ে অনেক জঘন্য কাজ তোকে করতে হবে। এছাড়া অসীম শক্তি লাভ করা কখনোই সম্ভব না। আমি এখনো তোর উপর তুষ্ট হইনি। আমাকে তুষ্ট করলে শক্তি মিলবে, অন্যথায় না। মামা কিছুক্ষণ ভেবে বলল, তাহলে দেবী তুমি কি চাও আমি আমার ভাগ্নিকে হত্যা করি? কিন্তু তুমিই তো নিষেধ করেছিলে ওকে হত্যা করতে, না হয় অন্যদের সাথে তাকেও হত্যা করে দিতাম। পিশাচী দেবী হাসতে হাসতে বলল, হত্যার থেকে জঘন্য কি হতে পারে বল? মামা চুপ হয়ে অনেক ভেবে বলল, তুমি আমাকে পথ দেখাও দেবী, আমাকে বলে দাও কি করতে হবে। সে কাজ যতই জঘন্য হোক না কেন আমি করতে পারবো। পিশাচী দেবী গম্ভীর গলায় বলল, তোকে তোর ভাগ্নিকে বিয়ে করতে হবে। বিয়ের পরপরে ভাগ্নির সাথে মিলিত হওয়া যাবে না। তোর ভাগ্নিকে বিয়ে করে তাকে নগ্ন অবস্থায় ঘরে আটকে রাখবি, হাত পা বেঁধে রাখবি, কিছু খেতে দিবি না। তারপর ঠিক 15 দিন পর যখন চন্দ্রকে সূর্য গ্রাস করবে, ঠিক তখন তোর ভাগ্নির সাথে তুই মিলিত হয়ে তার যোনিপথে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে আমার পদতলে উৎসর্গ করতে পারলেই তুই অসীম শক্তির অধিকারী হবি। অন্যথায় তোর ওপর আমি তুষ্ট হব না। এ জঘন্য কাজের মাপকাঠি তুই যখন পার করতে পারবি তখনই আমি তোর উপর তুষ্ট হবে, এছাড়া নয়। তুই কি পারবি আমার শর্ত মতে কাজ করতে? ভেবেছিলাম মামার পক্ষে এ কাজ করা কখনো সম্ভব হবে না, তবে মামা বেশ নির্দ্বিধায় বলল, কিন্তু বিয়ে কিভাবে করবো ভাগ্নিকে? এলাকার সবাই জানে চারুলতা আমার ভাগ্নি। এলাকায় জানাজানি হলে তো আমি বাধাগ্রস্ত হবে এই কাজে। মামার কথা শুনে পিশাচী দেবী হেসে বলল, কাল তোর ভাগ্নিকে দুধ দিয়ে গোসল করিয়ে আমার সামনে নিয়ে আসবি। আমি শয়তানের মন্ত্র পাঠ করে তোদের বিয়ে করিয়ে দিব। হুট করে আবারও কাঁপুনি অনুভব করলাম। পিশাচী দেবী মূর্তি রূপ ধারণ করলো পুনরায়। মামা মূর্তিটার পদতলে মাথাটা নুইয়ে দিল। আমার শরীর কাঁপতে লাগলো। এখান থেকে কিভাবে পালিয়ে যাব সেই চিন্তায় আমার মাথায় এখন কাজ করছে। নিজের জীবন নিয়ে কখনো চিন্তা ছিল না, তবে নিজের মামার কাছে দর্শিত হব বিষয়টা কোনো মেয়েই মানতে পারবে না। এই নরক যন্ত্রণা আমার রন্ধে রন্ধে প্রভাবিত হতে লাগলো। শরীরে অসহনীয় যন্ত্রণা অনুভব করতে লাগলাম। পালিয়ে যাওয়ার আগে জ্ঞান হারালাম। পরদিন যখন জ্ঞান ফিরল, আমি লক্ষ্য করলাম আমাকে দুধ দিয়ে পরিপূর্ণ করা বড় পাত্রে শুইয়ে রাখা হয়েছে। তারপর মামা এসে কি যেন মন্ত্র পড়ে আমার চোখে মুখে পানি ছিটিয়ে দিল। সাথে সাথে আমি পুনরায় বেসামাল হয়ে গেলাম। জ্ঞান ছিল, তবে চিন্তা শক্তি স্থবির হয়ে গিয়েছিল। আমাকে নেওয়া হলো পিশাচ দেবীর সামনে। মামা একের পর এক মন্ত্র পড়ে পিশাচ দেবীকে জীবিত করে তুলল। পিশাচ দেবী এসে জোরে জোরে কি যেন পড়ল আর সারা শরীরে ছিটিয়ে দিল দুর্গন্ধময় পানি, আর সাথে সাথে বলল, বিবাহ সম্পন্ন হয়েছে। এবার 15 দিন একে উলঙ্গ করে ঘরে আটকে রাখ। কথাটা বলে পিশাচ দেবী মূর্তি হয়ে গেল। মামা আমাকে নগ্ন করে একটা অন্ধকার রুমে আটকে রাখলো। পরদিন আমার হুঁশ আসলো। আমার সারা শরীর নগ্ন হয়ে আছে। আমি আত্মহত্যা করতে চাইলেও করতে পারছি না কোনোভাবে। সারা ঘরে আমার কাপড় খুঁজে পেলাম না। এই জায়গা থেকে যে করেই হোক আমাকে পালাতে হবে, আর পালানোর একমাত্র উপযুক্ত সময় হবে মামা যখন পূজা করে তখন। আমি পথ খুঁজতে লাগলাম কোন দিক দিয়ে পালাবো। ভাগ্যক্রমে মামা আমাকে বেঁধে রাখতে হয়তো ভুলে গেছে। আমি অনেক খোঁজার পর লক্ষ্য করলাম বাথরুমের উপর দিকটা ভাঙা। চিন্তা করলাম এদিক দিয়ে আমি পালাবো, তবে আমি নগ্ন হয়ে বাইরে যাবই বা কি করে। শত চিন্তা আমার মনে জেঁকে বসছে। হয়তো কোনো
মায়া বলে আমি আটকে আছি, তাই আত্মহত্যা করতে পারছি না। মাথা ঠান্ডা রাখতে চেষ্টা করলাম। রাত তখন 3টে। নরপিশাচ মামা এখন পূজার রুমে। আমি নিজেকে সামলে বাথরুমের উপর দিক দিয়ে ভাঙা কাজটা আরো ভেঙে বাগানের দিকে লাফ দিলাম। এতে করে আমার সারা শরীরে কাজ লেগে ছিন্ন ছিন্ন হয়ে গেল। নগ্ন শরীর নিয়ে সামনে এগুবো কি করে সেই চিন্তায় মগ্ন আমি। এমন সময় কিছু একটার আওয়াজ পেলাম। চারুলতা ডাকটা আমার কানে আসতে ভয়ে চুপসে সামনের দিকে তাকালাম। ভাবতে লাগলাম শেষ রক্ষা হয়তো আর হবে না। পরক্ষণে চারুলতা ডাকটা দ্বিতীয়বার কানে আসতে আমি আরো ভয় পেয়ে গেলাম, কারণ সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার ছায়া দেখতে পারলেও শরীর দৃশ্যমান না। ভাবতে লাগলাম মামার নয়তো। ভাবতে ভয়টা ভেড়ে গেল। একে তো নগ্ন শরীর, তার উপর অন্ধকারটাই বোঝা যাচ্ছে না কি হচ্ছে। আমি ভয়ে ভয়ে ডোক গিলতে লাগলাম। এমন সময় একটা ওড়না আমার দিকে কেউ ছুড়ে দিয়েছে। লক্ষ্য করলাম। ওড়না বললেও ভুল হবে, বড় সড়ো একটা চাদর বলা চলে। আমি চাদরটা কোনো রকম গায়ে জড়িয়ে নিলাম। তীক্ষ্ণ একটা কণ্ঠে এসে কানে ভাজালো আমার। কণ্ঠটা আমাকে উদ্দেশ্য করে বলল, চারুলতা, সামনের দিকে এগিয়ে যাও, একদম পিছু ফিরবে না। পিছু ফিরলে তোমারই বিপদ। কেউ তোমাকে ডাকলেও পিছু ফিরবে না, এমনকি আমি ডাকলেও না। না হয় এ মায়াভলই থেকে কখনো বের হতে পারবে না, আর তোমার মামার ভোগের শিকার হবে। আমি ভয় পেতে লাগলাম। সামনের দিকে তাকাতেই তেমন কারো উপর নজর পড়ল না। অদৃশ্য গায়েবী আওয়াজ কোথায় থেকে আসছে বুঝতে পারছি না। শরীরটা কাঁপতেছে থর থর করে। নতুন করে কোনো বিপদে পতিত হব না তো, শত চিন্তার ডানা বেঁধেছে আমার ভেতর। এর মধ্যে পুনরায় আওয়াজটা আমার কানে আসলো, তুমি নিশ্চয়ই আমাকে বিশ্বাস করতে পারতেছ না। আমি তোমার সামনে দৃশ্যমান কেউ না, তবে আমি তোমার ক্ষতি চাই না। তুমি আমাকে বিশ্বাস না করতে পারলে আপাতত দূরে রয়ে নারকেল গাছটার পেছনে লুকিয়ে থাকো। একটু পরেই বুঝতে পারবে আমি তোমার শুভাকাঙ্ক্ষী নাকি ক্ষতিকারক কেউ। এবারও আমি দ্বিধায় রয়েছি। দৌড় দিব নাকি নারিকেল গাছটার পিছন দিকটায় যাব সে চিন্তায় মগ্ন। কণ্ঠস্বরটা পুনরায় বলল, হাতে সময় বেশি নেই, তুমি যাও নারিকেল গাছটার পেছনে এখনই, না হয় এরিক চলে আসবে। আর এরিক আসলে তোমাকে এখানে ফেলে আবার তুলে নিয়ে গিয়ে আটকে রাখবে, কারণ তুমি ব্যতীত সে অসীম শক্তি হাসিল করতে পারবে না। তার শক্তি হাসিলের জন্য তোমাকে প্রয়োজন। আমি নিজেকে সামনে প্রশ্ন করলাম, কে তুমি? আর এই এরিকটা কে? এরিক হলো তোমার মামা। পিশাচ রাজ্যে সে আজকে এরিক নামে পরিচিত হবে। গতকাল তোমাদের বিয়ে হয়, সে বর পেয়েছে পিশাচ দেবীর কাছ থেকে। এরিক এখানে এসে সামনের কণ্ঠময় ফলের কাছের নিচে বলি দিবে নবজাতক শিশু এবং 16 বছর বয়সী তরুণী। এরিক এখনো টের পায়নি তুমি পালাচ্ছ। টের পেলে তোমার এই ক্ষতি। তুমি দ্রুত যাও নারিকেল গাছটার পেছনে। একমাত্র সে গাছটার পেছনে এরিকের কোনো শক্তি কাজ করবে না, কারণ গাছটার নিচে পুঁতে রাখা আছে একটি শুভ শক্তির আধার। এবার কেন জানি না ধেয়ে আসা কণ্ঠস্বরটাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে। আমি চাদরটা ভালোভাবে জড়িয়ে নিলাম। চাদরটা ভালো করে জড়াতে চাদরটা এক সজ্জিত পোশাক হয়ে গেল। মনে হচ্ছে মোগল আমলের কোনো রানীর কারুকাজ পোশাক আমি পরে আছি। আমার বিস্ময় বাড়তে লাগলো। বিস্ময়ের রেশ বেশি দূর না গিয়ে নারিকেল গাছটার পেছনে চলে গেলাম দ্রুত। নারিকেল গাছটার নিচে যেতে একটা কাঁপুনি অনুভব করলাম। চোখটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। পরক্ষণে চোখ খুললাম। মামা কণ্ঠময় গাছটার নিচে এসেছে। আমার এক হাতে নবজাতক শিশু উল্টা করে ধরে রাখা, অপর হাতে এক তরুণীর হাত ধরে রাখা। শিশুটা মৃত কিনা বোঝা যাচ্ছে না। আমি চুপ হয়ে বসে রইলাম। ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হতে যাচ্ছে, সেটা বেশ ভালোই বুঝতে পারছি। মামা নবজাতক শিশুটাকে কাপড় কাচার মতো হাঁচড়ে ফেলল একটা পাথর খণ্ডের উপর। সাথে সাথে শিশুটির মাথাটা ফেটে মগজ আলাদা হয়ে গেল। আমার কলিজা কাঁপতে লাগলো।
এত ভয়ঙ্কর মৃত্যু আমি এর আগে কখনো দেখিনি। মামা এবার মগজটাকে একটা পাত্রে নিয়ে সে শিশুকে ধরে গড়িয়ে পড়া রক্তটা পাত্রের মধ্যে দিয়ে পূর্ণ করলো। পাত্রটাকে এক পাশে রেখে দিল। এবার তরুণী মেয়েটাকে শোয়ালো। মেয়েটা বেসামাল হয়ে আছে, শুধু গুঙ্গাং করে শব্দ করছে। মেয়েটাকে শুইয়ে দিয়ে প্রথমে গলাটা আলাদা করে দিল ধারালো ছুরি দিয়ে। তারপর মেয়েটার স্তন দুটো কেটে অন্য আর একটা পাত্রে রাখলো। মেয়েটাকে এবার ফুরিয়ে দিল। মেয়েটার শরীর থেকে জ্বলে ওঠা আগুনের উপর পাত্র দুটো রাখলো। পাত্র দুটোতে রক্ত টকবক করে পড়ছে। আর মামা হালকা চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, হে পিশাচ দেবী, আমি তোর উৎসর্গ করলাম। আমি এদের সবচেয়ে করুণ এবং জঘন্য উপায়ে খুন করেছি। তোমার দেয়া প্রতিটা কাজ আমি করেছি। আমাকে শক্তি দাও। এমন সময় পুনরায় সেই কণ্ঠস্বরটা আমার কানে আসলো, চারুলতা, দ্রুত চলে যাও এখান থেকে। এরিকের ধ্যান ভাঙলেই তুমি ধরা পড়বে। দ্রুত প্রস্থান নাও এই জায়গা থেকে। পিশাচ দেবী এখানে আসলে আরো বিপদে পড়বে। আমার কথা শুনো। আমি তোমার ক্ষতি চাই না, বরং আমি তোমার ভালো চাই। আমাকে বিশ্বাস করতে পারো। একমাত্র তোমাকে দিয়েই এরিকের ধ্বংস সম্ভব। অন্যথায় এরিক একবার যদি এই শক্তির মালিক হয়ে যায়, তাহলে সব তছনছ হয়ে যাবে। এরিকের হাত থেকে রক্ষা পাবে না কোনো কুমারী নারী, কোনো নবজাতক শিশু। দয়া করে তুমি প্রস্থান নাও। মনে রেখো, আমি এরপর তোমাকে কিছুই বলার সুযোগ পাবো না, কারণ এই ছাড় দেয়ালের বাইরে আমার কণ্ঠস্বর তোমার কাছে পৌঁছাবে না। তবে তোমার চিন্তা ভাবনায় আমি বিরাজমান থাকব। তোমার জীবনের বড় একটা পরিবর্তন ঘটবে, আর সেই পরিবর্তন দ্বারাই এরিকের বিনাশ হবে। তুমি এবার যাও। আর মনে রাখবে, যত ঝামেলা দুশ্চিন্তার সম্মুখীন হবে, ঘাবড়ে না গিয়ে নিজেকে সামলে নিয়ে ঠান্ডা মাথায় কাজ করবে। আমি ভাবার আর সুযোগ পেলাম না। দ্রুত দৌড় লাগালাম। পেছন থেকে অনেক ডাক পেয়ে আসছে কানে। আমি সেটাকে এড়িয়ে গিয়ে দৌড়াতে লাগলাম। বাগান পেরিয়ে দেয়াল টপকে বাইরের দিকে আসলাম। কোথায় থেকে কোনো দিকে দৌড়ে যাচ্ছি জানি না, শুধু মনে হচ্ছে আমাকে অনেক পথ পাড়ি দিতে হবে। এই পথের শেষ অধ্যায়টা খুঁজে বের করতে হবে। মামাকে বিনাশ করার উপায় বের করতে হবে। দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভেতর ঢুকে গেলাম। জঙ্গলে ঢোকার আগে লক্ষ্য করেছিলাম সূর্যটা বেশ আলোকিত হয়ে উঠেছিল। তবে জঙ্গলে ঢোকার পর সব পুনরায় অন্ধকার হয়ে গেল। এই গ্রামে এমন গহীন জঙ্গলের বর্ণনা কারো মুখে শুনিনি। এই দিনের বেলাতেও জঙ্গলটা রাতের মতো অন্ধকারে ছেয়ে আছে। আমার শরীর কাঁপছে। দৌড়াতে দৌড়াতে অসাড় হয়ে যাচ্ছি আমি। একটা পর্যায়ে গাছের গোড়ার সাথে আটকে থুবড়ে পড়লাম। বেশ ব্যথা লাগছে। বুঝতে পারছিলাম এই জায়গাটা বেশ নিরাপদ আমার জন্য। মামার ভয় অন্তত এই জায়গায় নেই। এখানে একটু বিশ্রাম নিয়ে বাকি পথ হাঁটতে হবে। জানি না গন্তব্য কোথায়, তবে আমাকে সে গন্তব্যর সন্ধান যে মিলাতেই হবে। গাছের গোড়াটায় মাথাটা এলিয়ে চোখটা বন্ধ করে রইলাম। এমন সময় প্রকাণ্ড আওয়াজ আসলো কানে। কোনো হিংস্র প্রাণীর না, বরং এক নারীর কণ্ঠ। আমি ভয়ে চুপসে গেলাম। তাহলে কি মামা বুঝে ফেলেছে আমি এখানে? আর সে কি এখানে কাউকে বলি দিতে নিয়ে এসেছে? আমার বুকটা থরথর করে কাঁপছে। আরো বেশি কাঁপতে শুরু করলো যখন কোনো হাত এসে আমার মুখ চেপে ধরল। তারপর আরো বেশি কাঁপতে শুরু করলাম যখন কোনো হাত এসে আমার মুখ চেপে ধরলো। তারপর সামনের দিকে তাকিয়ে দেখলাম একটা মেয়ের হাত পা বেঁধে রেখেছে কয়েকজন মিলে। বুঝতে পারছিলাম আমার মুখে চেপে যারা ধরেছে তারা আমার মামা না, বা মামার লোকও না। আমি আমার সমস্ত শক্তিকে একীভূত করে ওদের হাত থেকে মুখটা ছুটিয়ে দূরে গেলাম। দূরে যেতে একটু সামনে গাছের সুচালো অংশ পেলাম। অন্ধকারে এতটা স্পষ্ট না। এটা কি? কোনো রকম নিজেকে সামনে সুচালো অংশটা নিয়ে জোরে আঘাত করলাম। এই আঘাতটা একজনের মধ্যে সীমাবদ্ধ রইল না, বরং আঘাতটা করলাম পরপর কয়েকজনকে। কারো পেটেতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আর কারো তো চোখ মুখ সবাই যখন কোপকার, ঠিক তখন মেয়েটার মুখ হাত পা খুলে দিলাম। মেয়েটার মুখ খুলতে সে হাঁপাতে হাঁপাতে বলল, দূরে দৌড়ে চলো বোন, তুমি তো 3-4 জনকে খুন করে দিয়েছ। মেয়েটার কথা শুনে আমি হতবাক হয়ে সামনের দিকে তাকালাম। আমার সামনে 4 জন লোক মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। এর মধ্যে একজন মারাও গিয়েছে। নিজেই অবাক হলাম, এত শক্তি আমার মধ্যে কি করে আসলো বুঝতে পারলাম না।
তার উপর এত নির্মমভাবে আমি হত্যা করেছি তা যেন মেনেও নিতে পারছি না। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে আছি। কি হচ্ছে আমার সাথে কিছুই যেন বুঝতে পারছি না। পরক্ষণে মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে বলল, বোন চলো এখান থেকে, না হয় আরো বিপদে পড়তে হবে। এদের দল অনেক বড়, আমাকে এনেছিল দর্শন করতে। বাকিরা জঙ্গলের বাইরে আছে, বাকিরা চলে আসলে আর রক্ষা নেই। মেয়েটার দিকে তাকিয়ে দেখারও সুযোগ পেলাম না। শরীর যেন পুরোপুরি অসাড় হয়ে যাচ্ছে, আর কোনো শক্তি শরীরে অবশিষ্ট নেই। মেয়েটা আমার অপেক্ষা করলো না, আমার হাতটায় হেঁচকা টান দিয়ে দৌড়াতে লাগলো। আমি নিজেকে নিয়ন্ত্রণ করে দৌড় দিলাম। জানি না কোথায় যাচ্ছে, এ পথ আর কোন রাস্তায় এসে ঠেকেছি। সব কিছুই এলোমেলো লাগছে আমার কাছে। দৌড়ের এক পর্যায়ে প্রায় অনেক পথ ফাঁড়ি দেওয়ার পর একটা ভাঙ্গা অবশেষের কাছে এসে দুজন দাঁড়ালাম। আলো নেই চারপাশে, গুটগুটো অন্ধকার, তবে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে সব। এবার মেয়েটার দিকে তাকালাম। অসম্ভব সুন্দরী একটা মেয়ে। হালকা অন্ধকারে মেয়েটার সৌন্দর্য যেন বহুগুণ বেড়ে গেছে। আমি কিছুটা দম নিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, কে তুমি? আর ওরা কে ছিল যারা তোমার হাত পা বেঁধে রেখেছিল? মেয়েটা কিছুটা চুপ থেকে বলল, আমি কে সেটা বললে তুমি কি বিশ্বাস করবে? বিশ্বাস না করার মতো কি আছে শুনি? মুখ দিয়ে না বলি, তুমি আমার চোখের দিকে তাকাও, তাহলেই বুঝতে পারবে আমি কে। আমি মেয়েটার চোখের দিকে তাকাতেই একটা সাপের অবয়ব আমার সামনে বেশি উঠল। বয়স চুপসে গিয়েও মৃদু গলায় বললাম, তাহলে তুমি কি সাপ? মানুষ কি করে সাপ হয়? তুমি সত্যি করে বলো, তুমি কে? তোমার চোখে রহস্যের বাজ। আর ওরা কে ছিল যারা তোমাকে এভাবে বেঁধে রেখেছিল? মেয়েটা হালকা হেসে উত্তর দিল, আমি মৃদা, একজন ইচ্ছাধারী নাগিন। আমি বিশ্বাস করলাম তুমি নাগিন, কিন্তু তুমি চাইলে যারা তোমাকে ধরে এনেছে তাদের সাপ হয়ে মেরে ফেলতে পারতে। তাহলে সেটা কেন করনি? কারণ আমি নাগিন হলেও আমার মধ্যে এখনো কোনো শক্তি আসেনি। আমি শক্তি পাবো যখন আমার 21 বছর পূর্ণ হবে। একটা অভিশাপের জন্য আমি নাগকুল থেকে বিতাড়িত হয়ে মনুষ্য সমাজে বাস করতে শুরু করি। আমার রূপের জন্য অনেকের লালসার দৃষ্টি পড়ে আমার উপর। তারা তো জানতো না আমি নাগিন, তাই তারা আমাকে তাদের ভোগের পণ্য বানাতে জঙ্গলে নিয়ে এসেছিল। সময় মতো তুমি এসে আমাকে বাঁচিয়েছ, কিন্তু আমার মনে হচ্ছে তুমি কোনো সাধারণ মেয়ে না। কারণ একটা অল্প বয়সী মেয়ের পক্ষে এতগুলো মানুষকে একসাথে নির্মমভাবে হত্যা করা সম্ভব না। আর তুমি লক্ষ্য না করলেও আমি লক্ষ্য করেছি, তোমার চোখে খুনের সময় জ্বলে উঠেছিল অগ্নি লাভা। কোনো সাধারণ মেয়ের চোখে এমন লাভা জ্বলার প্রশ্নই ওঠে না। আমি মৃদার কথা শুনে কিছুটা বিস্ময় হলাম। আমার মতো মেয়েকে সে কেনই বা অসাধারণ বলছে? তার উপর মনে হলো সে গায়েবী কণ্ঠস্বরের কথা। সে কণ্ঠস্বরটা আমাকে বলেছিল আমার মধ্যে সুপ্ত অবস্থায় আছে কিছু শক্তি। সময়ের প্রতিক্রমায় কাহিনীর স্রোত বেগে সেগুলো প্রকাশিত হবে। তবে আমি কে? কি এমন শক্তি আমার মধ্যে আছে? এটা নিশ্চিত আমার মধ্যে কোনো শুভ শক্তি বিদ্যমান রয়েছে, কিন্তু সেটা কি শক্তি? আমার মামার মতো মানুষ ধ্বংস হবে আমার হাতে। কিভাবে ধ্বংস করব? কিভাবে আবিষ্কার করব আমার সেই শক্তিগুলোকে? আমি মৃদার দিকে তাকিয়ে বললাম, আমার বয়স অল্প হলেও আমি সাক্ষী হাজারো নির্মম কাহিনীর। আমার বুঝ অন্যদের তুলনায় বেশি। আমি জানি না আমার মধ্যে কি শক্তি রয়েছে। তুমি জানলে আমাকে বলো। তুমি তো নাগিন, তুমি নিশ্চয়ই আঁচ করতে পারবে আমার মধ্যকার শক্তিটা কি ঘিরে। মৃদা হালকা গলায় বলল, দেখো, আমার পক্ষে এখন বলা সম্ভব না। আমি তোমাকে বলতে পারবো যখন আমার বয়স 21 পূর্ণ হবে আর আমি অভিশাপ মুক্ত হবে। এজন্য তোমাকে আরও 1 মাস 17 দিন অপেক্ষা করতে হবে। তবে আমি নিশ্চিত তুমি কোনো শুভ শক্তির ইঙ্গিত। এটা আমি নিশ্চিত, কারণ তোমার গলায় বাম দিকে এক কোণায় একটা উল্টা তীর চিহ্ন রয়েছে। যাদের ভেতরে শুভ শক্তি থাকে তাদের গলায় এমন চিহ্ন থাকে, আর যারা অশুভ শক্তি বহন করে তাদের গলায় ক্রস চিহ্ন থাকে। আমি কিছুটা অবাক হয়ে বললাম, আমি তো কখনো এমন চিহ্ন আমার গলায় দেখিনি। তোমার চক্ষু গোচর হবে না এখন, আর কোনো সাধারণ মানুষের চোখেও এটা পরিলক্ষিত হবে না। আমি নাগিন বলেই দেখতে পারছি। তোমার পথ মসৃণ নয়, অনেক বাধা তোমার জীবনে আসবে, তবে তোমাকে তা কাটাতে হবে। আমি নির্বাক, আমার
মাথায় এখন কিছুই আসছে না, সব কিছু এলোমেলো লাগছে, নিজেকে সাধারণ কেউ ভাবতেও পারছি না, শত ভাবনা আমার ভিতর ঢানা মেলেছে। আমি মিতার দিকে তাকালাম, তারপর পাশের ভাঙা দেয়ালটার দিকে তাকালাম, বুঝতে পারছি না এটা কোন জায়গা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই গ্রামে এমন ঘন জঙ্গল আছে সেটা আমার জানাই ছিল না। এই কোন জায়গায় এসে ঠেকলাম জানি না। এসব ভাবতে ভাবতে উপর থেকে একটা বিড়াল মাটিতে আছড়ে পড়ল। মাটিতে আছড়ে পড়ার সাথে সাথে বিড়ালের মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেল, আর বিড়ালটার কাটা মাথা রগরগিয়ে তাকালো। আমার হাত পা কাঁপতে লাগলো। বিষয়টা এখানে থেমে থাকলো না, বরং আরো ভয়ঙ্কর পরিস্থিতির রূপ নিল। চারিদিকে আচমকা কুকুর ডাকতে লাগলো, সাথে শিয়ালের হাঁক। কুকুর আর শিয়ালের ডাক যেন কানে বাজতে লাগলো প্রখরভাবে। সব মিলিয়ে পরিস্থিতি খারাপ দিকে মন নিচ্ছে সেটা ভালো করেই বুঝতে পারছিলাম। বিড়ালের কাটা মাথাটা আমার ঘাড়ের উপর এসে আছড়ে পড়লো। পরপরই বিড়ালের মাথাটা আমার গলার দিকটায় কামড়ে ধরলো। ব্যথায় আমার শরীর মুচড়ে যাচ্ছে। শরীরবিহীন বিড়ালের মাথাও একটা জীবন্ত কি করে হয় সেটা মোটেও বোধগম্য হচ্ছে না। আমি হাতটা উপরে তুলে বিড়ালের মাথাটা ধরে টানার শক্তিটুকুও পাচ্ছিলাম না, কিন্তু মিদা বিড়ালটার মাথাটা ধরে আমার গলা থেকে ছুটিয়ে দূরে ঢিল দিল। আমার গলার দিকটায় হালকা মাংস উঠে আসলো, আর টপ টপ করে রক্ত পড়তে লাগলো। কোনো রকম আমার জামার এক অংশ টেনে ছিঁড়ে গলার দিকটায় বেঁধে নিলাম। এদিকে মিদা আমার হাত ধরে সরাসরি দেয়ালের ভেতর দিকে চলে গেল। দেয়ালের ভেতরে যেতে প্রথমে চোখ পড়ল ভাঙ্গা কতগুলো রুমের উপর। মনে হচ্ছে এটা কারো বাড়ি ছিল। অনেকদিন বাড়িতে কেউ না থাকায় বাড়িটা পরিত্যক্ত হয়ে নড়বড়ে হয়ে আছে। অন্ধকারে সূক্ষ্ম বিষয়গুলো চক্ষু কঠোরে ধরা পড়ছে না। বাড়িটার ভেতর দিকে মিদার সাথে যেতে লাগলাম। বাইরের পুকুরের আওয়াজ মৃদু হতে হতে থেমে গেল, তবে শুষ্ক বাতাসের শব্দ কানে এসে ঝাপটা দিচ্ছে আমার। মিদা আর আমি কোনো কথাই বলছি না, শুধু দুজনেই হেঁটে সামনের দিকে এগোতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পর দুজনের চোখে একটা সুড়ঙ্গ চোখে পড়লো। সুড়ঙ্গটা দেখে কেন জানি না একটু ভয় কাজ করলো মনে। আমি কিছুটা ভয়ার্ত গলায় মিদাকে বললাম, এটা কিসের সুড়ঙ্গ? এই সুড়ঙ্গ দিয়ে কি ঢুকবে নাকি অন্য রাস্তা দেখবে? এখানে কিছুই চিনি না, সুড়ঙ্গ দিয়ে ঢুকতেও ভয় করছে, আবার ঢুকারও একটা ইচ্ছে জাগছে। কি করব বুঝে উঠতে পারছি না। এই সুড়ঙ্গ দিয়ে ঢুকলে নিশ্চয় ভালো হবে না মিদা, কারণ জঙ্গলের বিষাক্ত সাপ হয়তো দলা পাকিয়ে বসে আছে। যদি কামড়ে দেয় তো প্রাণ নাশ হবে। মিদা আমার কথা শুনে হালকা হাসলো। হাসির শব্দটা প্রখর না করে মৃদু শব্দ কানে আসলো। সে হাসিটা কিছুক্ষণ স্থায়ী রেখে বলল, চারুলতা, আমি নাগিন হয়ে সাপ ভয় পাবো? আর আমি থাকতে তুমি সাপে কামড়ের মরার ভয় পাচ্ছ? এমন কিছুই হবে না, তবে আমার ভয় অন্য জায়গায়। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, তুমি আমার নাম জানলে কিভাবে? আর ভয় অন্য কোন জায়গায়? নাম জানা খুব একটা কঠিন বিষয় না। আমার ভয়টা হলো এর সুড়ঙ্গ পথ বেয়ে সামনে এগুতে লাগলে অক্সিজেনের পরিমাণ কমে গেলে কি হবে? আমি তো বেঁচে যাব, তবে তোমার বিপদ হবে। তাই সুড়ঙ্গ পথ বেয়ে সামনে এগুবো কিনা ভীষণ দুশ্চিন্তায় আছি। আমি সংশয় নিয়ে উত্তর দিলাম, যেখানে কিন্তু কাজ করছে সেখানে না আগুনই ভালো। আমার কথাটা শেষ হওয়ার সাথে সাথে সে শরীরবিহীন বিড়ালের মাথাটা উড়ে এসে দুজনের সামনে পড়ল। আমার ভয়ে হাত পা কাঁপতে লাগলো। কোনো রকম দিশা না পেয়ে আমি সুড়ঙ্গ পথের দিকেই দৌড়ে গেলাম। মিদাও আমার পেছনে দৌড়ে গেল। সুড়ঙ্গ পথে ঢোকার সাথে সাথে একটা বিশাল কপাট সুড়ঙ্গ পথের প্রবেশ মুখটা আটকে গেল। আমার ভয়ে বুকটা কেঁপে গেল। কিছুই দেখতে পারছি না। মিদা শুধু আমার হাতটা চেপে ধরে বলল, বড় কোনো বিপদের সম্মুখীন হতে যাচ্ছি, নিজেকে প্রস্তুত রেখো। একে তো অন্ধকার,
তার উপর কোনো বাতাস নেই। সব মিলিয়ে দম বন্ধ হয়ে যেতে লাগলো। গড়গড়িয়ে বমি করতে লাগলাম। মিতার তেমন কোনো সমস্যা হচ্ছে না, তবে আমার যেন সমস্যা পিছুই ছাড়ছে না। শ্বাসকষ্ট যেন আমাকে গ্রাস করে নিচ্ছে। ক্রমশ শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে। শক্তি যেন হাওয়ায় মিলিয়ে গেল আমার। মিতা আমার হাতটা ভালো করে ধরে কিছুটা টেনে আমাকে নিয়ে সামনের দিকে এগোতে লাগলো। আমি পাটা হেঁচড়াতে হেঁচড়াতে এগোতে থাকলাম। এভাবে অনেকটা পথ পার করলাম। দমটা যেন বারবার আটকে যাচ্ছিল। অনেকটা পথ পার করার পর লক্ষ্য করলাম একটা আলোক রশ্মির সুড়ঙ্গে এসে প্রতিফলিত হয়েছে। আলোক রশ্মিটা দেখে মনে হলো হয়তো সুড়ঙ্গের সেই দিকে চলে এসেছি। তবে আমার ধারণা পুরোপুরি মিথ্যা প্রতীয়মান হলো, কারণ আলোর রশ্মির কাছে যেতেই দেখলাম সুড়ঙ্গটা 3টা রাস্তায় বিভক্ত হয়েছে। এখন দুজনেই দ্বিধায় পড়ে গেলাম, কোন রাস্তা দিয়ে গেলে এই সুড়ঙ্গের শেষটা পাবো। আমি আমতা আমতা করে বললাম, মিতা, এ কোন জায়গায় এসে পড়লাম? এখানে আলো আছে, তবে আলোক উৎস নেই। রাস্তাও 3 খণ্ডে বিভক্ত। কোন দিক দিয়ে গেলে ভালো হবে বুঝতে তো পারছি না। মিতা বেশ দুটানা নিয়ে জবাব দিয়ে বলল, একটা পথ ধরে এগুতে থাকি, দেখি কি হয়। আমরা ডানে বামের কোনো পথ না ধরে এগুলাম না। এগুলোর জন্য সামনের পথটাই বেছে নিলাম। এখন আমার শ্বাসকষ্টটা আগের চেয়ে কমেছে। দুজন একটু সামনে এগুতে একটা মাথাহীন লাশ হেঁটে আসতে লাগলো আমাদের দিকে। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। পেছন থেকে দৌড়াতে নিতে গিয়ে দেখলাম সুড়ঙ্গটা পেছন দিকটা একদম সংকীর্ণ হয়ে গেছে, যার দরুন পেছনে ফিরে যাওয়া দুজনের পক্ষে সম্ভব না। এদিকে মাথাহীন লাশটাও আমাদের সামনে। লাশটার দেহটা উলঙ্গ, কোনো নারীর লাশ সেটা। আমাদের দুজনের মুখ ভয়ে চুপসে গেল। তবুও সাহস করে স্থির দাঁড়িয়ে রইলাম। লাশটা ঠিক আমাদের কাছে আসলো, এসেই দুজনের গলায় চেপে ধরল। দমটা আটকে যেতে লাগলো দুজনের। তবুও হাতটাকে নাড়িয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে লাশটার হাতটা ধরে মুছড়ে দিলাম। মুছড়ে দেওয়ার কিছুক্ষণ পর লাশটার হাত খুলে আমাদের হাতে চলে আসলো, আর লাশটা থুবড়ে মাটিতে পড়ে গেল। চিৎকার দিতে চেয়েও যেন গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। হাতে থাকা লাশটার হাতটা মাটিতে ফেলে দুজনেই সামনের দিকে দৌড় লাগালাম। একটু সামনে যেতে গাটা শিউরে উঠল। চারপাশে কাটা মাথার বিস্তরণ। আশ্চর্যজনকভাবে প্রতিটি মাথার সাথে শরীর না থাকলেও মাথাগুলো জ্যান্ত। মিতা এবার একটু বিচলিত হলো, আমার দিকে তাকিয়ে বলল, পেছনের রাস্তাটাও সংকীর্ণ হয়ে গেছে, আর সামনে জ্যান্ত কাটা মাথা। এই পরিস্থিতিতে সামনে কি করে এগোবো? ভয়ে তো শরীর কাঁপছে। আমিও এবার ভয় পেয়ে গেলাম। ভয়টা মোটেও দমাতে পারছি না। শরীর কাঁপতে লাগলো। কাঁপুনিটা ক্রমেই বেড়ে চলেছে আমার। তবুও সাহস করে বললাম, এখানে দাঁড়িয়ে থাকলে এভাবেই মারা যাব, এর চেয়ে বরং লড়াই করে মরি। সামনের দিকে এগুলো ছাড়া তো কোনো উপায় দেখছি না। সামনের দিকেই বরং এগিয়ে চলো। মিতা আমার হাতটা শক্ত করে ধরলো। আমিও মিতার হাতটা শক্ত করে ধরলাম। মিতা না থাকলে হয়তো এই পথ ফাঁড়ি দেওয়া আরো কষ্ট হতো। দুজন দুজনের হাতটা ধরে সামনের দিকে এগুতে লাগলাম। সামনে পা বাড়াতে কাটা মাথাগুলো কামড়ে ধরলো পায়ে। বিভৎস পচা রক্তের গন্ধ নাকে আসলো। বমিও করতে পারছি না। পেটে কিছু থাকলে তো বমি করতে পারবো, পেট খালি, তাই বমিও করতে পারছি না। পা দুটো দুজনেই টেনে টেনে মাথা কাটার কামড় ছুটাচ্ছিলাম আর সামনের দিকে এগুচ্ছিলাম। গন্ধ পেট ফুলে যাচ্ছে দুজনেরই, আর পায়ের যন্ত্রণার বর্ণনা দেওয়া দুষ্কর। শরীর হিমশীতল হয়ে যাচ্ছে ঠান্ডা বাতাসে। চারপাশে কোথাও কোনো ফাঁকা জায়গা নেই, নেই কোনো ছিদ্র। তবুও কোথায় থেকে এত হিমশীতল বাতাস আর গন্ধ দিয়ে আসছে বোঝা যাচ্ছে না। শরীরের রক্ত চলাচল যেন বন্ধ হয়ে যাচ্ছে। একদিকে কাঠা মাথার কামড়, অন্যদিকে বাতাস। সব মিলিয়ে দম বন্ধকর পরিস্থিতির সম্মুখীন হলাম। তবু আশাহত হলাম না। দুজনেই এগুতে লাগলাম। কখনো মাথাগুলো হাত দিয়ে ধরে টেনে পা থেকে ছুটিয়ে সামনের দিকে যাচ্ছে, আবার কখনো এক পা দিয়ে অন্য পায়ে লাথি দিয়ে কাটা মাথাগুলো ছুটাচ্ছি।
শ্বাস প্রশ্বাস আর চলছে না। প্রায় 15 মিনিট এমন দম বন্ধকর পরিস্থিতি পার করে একটা খালি জায়গা পেলাম। জায়গাটা এবার বেশ প্রশস্ত মনে হলো। হিমশীতল ঠান্ডা ভাবটা এই জায়গায় আসার পর চলে গেল। কিছুটা স্বস্তি যেন মিলল। জায়গাটায় বসে দুজনেই দম নিতে লাগলাম। পা দুটো ক্ষত বিক্ষত হয়ে গেছে আর ব্যথায় টনটন করছে। পা দিয়ে রক্ত জড়তে লাগলো অবিরাম। মিতা পাশে ফুটে ওঠা দুর্বাঘাস চিবিয়ে আমার পায়ে লাগিয়ে দিল। পায়ের ক্ষতে ঘাসের রসটা লাগাতেই জ্বলুনি ভাব শুরু হলো। মিতা আমার পায়ে ঘাসের রস দেওয়ার পর নিজের পায়েও লাগিয়ে নিল। রসটা দেওয়ার পর কিছুক্ষণ জ্বললেও পরে আস্তে আস্তে জ্বলা কমে রক্ত বন্ধ হলো। আগের মতো রক্তক্ষরণ এখন আর হচ্ছে না, আর হলেও খুব অল্প পরিমাণে। পায়ের অবস্থা যখন একটু উন্নতির দিকে তখনই দুজনের মাথায় আবার এই প্রশ্ন জাগলো, আমরা কোথায় এসেছি আর কোন দিকে যাব? মিদে একটু আশপাশ তাকিয়ে বলল, সুড়ঙ্গ থেকে হয়তো বের হয়ে গেছি, না হয় এত প্রশস্ত জায়গা কি করে আসলাম? সুড়ঙ্গতে আছি নাকি সেখান থেকে বের হয়েছি বুঝতে পারছি না। সব যেন গোলক দাদা মনে হচ্ছে। আমি চুপ হয়ে বসেই আছি, কোনো কথা বললাম না। আমার মুখ থেকে বের হচ্ছে না। সারহীন এ শরীরটা বেশ তিক্ততায় ভরে গেছে এখন। মানসিক অবস্থার অবনতি ঘটছে ক্রমে। আমার অত্যাচার থেকে বের হতে গিয়ে নতুন অত্যাচারে পতিত হলাম। মাঝে মাঝে মনে হয় আমি আমার মাঝে নেই। এটা যদি দুঃস্বপ্ন হতো অনেক ভালোই হতো। তবে বিষয়টা দুঃস্বপ্ন না, বিষয়টা সম্পূর্ণ বাস্তব। আর বাস্তবতা সামলাতে ভীষণ কষ্ট হচ্ছে আমার। নীরবতা কাটছে না আমার। হয়তো পরিস্থিতিটার আমার নীরবতা সহ্যই হলো না, তাই আচমকা শূন্য থেকে ছোট বাচ্চা মাটিতে আশ্রয় পড়ে থেতলে গেল আমাদের দুজনের সামনে। উপর হয়ে বাচ্চাটার উপরে, যার ফলে বাচ্চার নাকটা থেতলে গিয়েছে প্রথমে। খাড়া নাকটা যেন বোঝা হয়ে গেল। বাকি বর্ণটা দিতে গেলে শরীর কাঁপছে। এত নির্মমতার সাক্ষী কেন হচ্ছে জানি না। আমি জোরে চিৎকার দিয়ে উঠলাম। মিতা আমার হাতটা ধরে আমাকে বসা থেকে টেনে তুলে দৌড় লাগালো সামনের দিকে। আমিও দৌড়াচ্ছি, চারপাশে কিছুই দেখছি না, শুধু দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। দৌড়ের এক পর্যায়ে দুজনে শক্ত কিছুতে ধাক্কা খেয়ে থুবড়ে পড়লাম। তবে সরাসরি কোনো কুয়োর মধ্যে পড়ে গেলাম দুজনেই। কুয়োর হালকা রক্তে পূর্ণ আর মাটি থেকে বেশ গভীর। আমাদের হাঁটু পর্যন্ত কুয়োটার রক্ত পরিপূর্ণ। রক্তের পচা গন্ধে ঘা গুলিয়ে যাচ্ছে। এই কুয়ো থেকে কি উপরে উঠবো সেই চিন্তায় কিছু ছাড়ছে না। হয়তো এই কুয়োতেই পচে মরতে হবে। এসব চিন্তা করতে করতে নিস্তব হয়ে গেছি আমি। আমার নিস্তবতা আমাকে গ্রাস করে নিচ্ছে। এর মধ্যে পায়ে হ্যাঁচকা টান অনুভব করলাম। টানটা আমাকে নিচের দিকে নিয়ে যাচ্ছিল। আমি পাটা উপরের দিকে যতই তোলার চেষ্টা করছিলাম ততই কিছু যেন আমাকে পেঁচিয়ে ধরে নিচের দিকে নিয়ে যাচ্ছিল। আমি ভয়ে মিতার হাতটা চেপে ধরলাম। কে জানি আমার পা ধরে নিচের দিকে টানছে। আমি তো উপরের দিকে পা তুলতে পারছি না। এ টান তো সামলানো যাচ্ছে না। আমি কি তাহলে পচা রক্তে তলিয়ে পড়ব? মিতা আমার কথা শুনে বিমর্ষ গলায় একই জবাব দিয়ে বলল, চারুলতা, একই টান আমিও অনুভব করছি। আমাদের হয়তো জীবন এখানেই শেষ। একবার তুলিয়ে পড়লে বাঁচতে পারবো না, আর এই টান সামলানোও সম্ভব না। অপরদিকে কুয়ো যতটা গভীর, উপরে ওঠাও সম্ভব না। আমি অভিশপ্ত হওয়ায় সাপ রূপ ধারণ করতে পারবো না। না হয় সাপ রূপ নিয়ে উপরে উঠতে পারতাম। কথার শেষ হতে না হতে কুয়োর গা ঘেঁষে কিছু অদ্ভুত প্রাণী বেয়ে বেড়াতে লাগলো। কিছুক্ষণ আগে প্রাণীগুলো ছিল না। হুট করে কোথায় থেকে উদয় হলো, বোধগম্য হচ্ছে না। প্রাণীটার একটা চোখ, ঠোঁটগুলো মানুষের মতো, আর চোখগুলো গোলাকৃতির, আকৃতি ছোট কচ্ছপের মতো। চারপাশে কয়েকটা হাতগুলো অবিকল মানুষের মতো, তবে একদম ছোট ছোট। হাতগুলো একবার প্রসারিত করছে আর একবার সংকুচিত করছে। কালো কুচকুচো দেখতে। সব মিলিয়ে অবস্থা খারাপ দিকে মোড় নিল। পায়ের নিচের দিকে টান বাড়তে লাগলো, আর এদিকে প্রাণীগুলোর সংখ্যা বাড়তে লাগলো। মিদার আমি বেশ ভালো করেই বুঝতে পারছিলাম আমাদের হাতে সময় নেই। হয়তো তলিয়ে পড়বো এই রক্তস্রোতে, আর মরে পচে যাব। এটাই হয়তো গন্তব্য ছিল। গন্তব্য বললে ভুল হবে, নিষ্ঠুর গন্তব্য। আচমকা টানটা প্রখর হলো, আর দুজনেই তলিয়ে পড়লাম পচা রক্তস্রোতে।
চোখটা বন্ধ করেছিলাম, কিছু দেখতে না পারলে অনুভব করতে পারছিলাম গভীরের দিকে তলিয়ে গেছি আমি। দম ভারী হয়ে যাচ্ছে, দুর্গন্ধ যেন পেট ফুলে ফেঁপে যাচ্ছে, আর মুক্ত দাঁত কামড়ে দিয়ে রেখেছিলাম। একটা পর্যায়ে দুজনে অজানা একটা জায়গায় পতিত হলাম। হালকা হিমেল বাতাস আমার শরীরে লাগতে আমার চোখটা খুলে গেল। এই জায়গাটা বেশ শীতল, চারপাশটায় শুধু কাটা মাথার কঙ্কাল আর হাড়গুড়ের স্তূপ। সামনে একটা সুন্দর বাড়ি, জরাজীর্ণ এ পরিবেশ বাড়িটা যেন সৌন্দর্যতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। আমার শরীরের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম কোনো রকম রক্ত বা ক্ষতের দাগ নেই। এ কি করে সম্ভব তা বোধগম্য হচ্ছে না। অপরদিকে মিদের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম তার চেহারায় বেশ পরিবর্তন এসেছে। বিশেষ করে তার চোখের লেন্স দুটো আংশিক নীল কালো বাদামি বর্ণের সোপাকার হয়ে গেছে। চুলগুলো যেন আগের চেয়ে কালো আর কোকড়া হয়ে গেছে। আর এই পরিবর্তন তার সৌন্দর্য আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সে ওপর দিকে তাকিয়ে কি যেন ভাবছিল। তার আনমনা হয়ে উপরের দিকে তাকানো লক্ষ্য করে আমিও তাকালাম। উপরের দিকে তাকাতে আমার বুকটা কেমন জানি কেঁপে উঠল। আকাশটা কেমন কালো আস্তরণে ছেয়ে আছে। চারপাশে তাকালে বোঝা যায় না আকাশে এত কালো মেঘ করেছে। কোথায় এসে ঠেকেছি বুঝতে পারছি না। সংশয় নিয়ে মিদাকে বললাম, কোথায় আসলাম বুঝতে পারছি না, আবার কি হতে চললো কে জানে। মিদা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকালো কতক্ষণ, তারপর ক্ষীণ গলায় বলল, মাঝখান দিয়ে 2 মাস আমরা টুকু পথ আসতেই পার করে ফেলেছি। আমি এর মধ্যে অভিশাপ মুক্ত হয়েছি। এখন আমি নাগিন রূপ নিতে পারবো নির্দ্বিধায়। মিতার কথা শুনে আমি বেশ অবাক হলাম। কুয়োর গভীরে তলিয়ে গিয়ে আমরা কিভাবে 2 মাস পার করলাম বুঝতে পারছি না। শরীরটা কেমন জানি লাগছে। মনে হচ্ছে এই তো একটু আগে কুয়োর মধ্যে তলিয়ে গিয়েছিলাম। মিতার কথা যেন মাথা ভেদ করে মস্তিষ্কে প্রবেশ করছে না। আমি বিস্মিত গলায় বললাম, 2 মাস পার করলাম অথচ টের পেলাম না। এটা কি করে সম্ভব? সবকিছু অসম্ভব লাগছে। আর এটা কোন জায়গায় এসে পড়লাম? এখানে কি করব আমরা? মামাকে ধ্বংস করার উদ্দেশ্যে বের হয়েছিলাম। এখন নিজে লক্ষ্যচ্যুত হয়ে কোথায় থেকে কোথায় যাচ্ছে বুঝতে পারছি না। মিদার হালকা গলা কানে আসলো, জানি না এটা কোন জায়গা। তোমার কাছে সব এলোমেলো লাগছে বুঝতে পারছি। এলোমেলো লাগাটাই বরং স্বাভাবিক। তবে এখন আরো কিছু কথা বলবো যেটা তোমার কাছে আরো অবাস্তব লাগতে পারে। অবাক সুরে জিজ্ঞেস করলাম, কি? মিদে এরপর যা বলল তা শুনে আমি নিজেই চমকে যাচ্ছিলাম। তোমাকে বলেছিলাম না তোমার মাঝে কোনো শক্তি লুকায়িত আছে। তোমার সেই শক্তিগুলো আস্তে আস্তে প্রস্ফুটিত হবে, আর খুব শীঘ্রই এই সুড়ঙ্গ থেকে বের হয়ে আমরা একটা গন্তব্যে পৌঁছাবো। এর মধ্যে তোমার গর্ভে আসবে এক কদাকার সন্তান, ভয়ঙ্কর রূপের হবে সে। সে সন্তানকে দিয়ে এরিককে খুন করতে হবে। আমি চমকাচ্ছিলাম মিদার কথা শুনে। পুরুষবিহীন মা হওয়া কি আদৌ যায়? কিছুটা চমকে গিয়ে সেটাকে সাথে সাথে নিবারণ করে বললাম, এটা কি করে সম্ভব? আমি তো বিবাহিত না মিদা। আর মামার সাথে বিয়ে তো শয়তান করিয়েছে, সেটা বৈধ নয়। মামার সঙ্গে আমার কোনো শারীরিক মিলন ঘটেনি, তাহলে বাচ্চা হবে কি করে? মিদা সংশয় কাটিয়ে বলল, দেখো চারুলতা, তোমার জীবনে একটা পরিবর্তন আসবে। তোমার গর্ভে যে বাচ্চাটা আসবে সেটাই মূলত তোমার মামা এরিককে ধ্বংস করতে সাহায্য করবে। তুমি 8-10টা সাধারণ মেয়ের মতো না। সন্তান জন্ম দেওয়ার পর তোমার মধ্যে এমন কিছু শক্তির সূচনা ঘটবে যার মাধ্যমে তুমি খুব সহজে এরিককে বিনাশ করতে পারবে। তবে এই সন্তান জন্মদানের সময়ের ব্যবধান এদিক সেদিক হলে হিতে বিপরীত ঘটবে। মিদের শেষ কথাটা আমার বোধগম্য হলো না। কথাটাকে ফিটোফিট করে পাল্টা প্রশ্ন করে বললাম, সময়ের ব্যবধান মানে? তোমার গর্ভে বাচ্চা কদাকার হলেও সে হবে শুভ শক্তির আধার। তুমি যখন বাচ্চা প্রসব করবে তখন
রাহু সূর্যকে গ্রাস করবে। গ্রাসকৃত সময়ের মধ্যে বাচ্চা হলে তোমার বাচ্চা হবে শুভ শক্তির প্রতীক, কিন্তু এই সময় অতিক্রম করলে তোমার বাচ্চা হবে অশুভ শক্তির প্রতীক। মিতার কথার তাৎপর্য বুঝতে পারছিলাম না। আমি চুপ হয়ে বসে আছি, পাশাপাশি দুজন। নীরবতা কাটিয়ে মিতাকে হালকা গলায় বললাম, এখানেই বসে থাকবে নাকি সামনের দিকে এগোবে? মিতা আমার হাতটা ধরে টেনে তুলল, তারপর জোর গলায় বলল, বাড়িটার ভেতরে আগে প্রবেশ করো, তারপর বাবা যাবে। কি করব? এই বাড়িতে কোনো না কোনো রহস্য তো আছে। কথাটা শেষ করে কেউই অপেক্ষা করলাম না, দ্রুত চলে গেলাম বাড়ির ভেতরে। বাড়ির ভেতরে গিয়ে দুজনে দাঁড়াতে একটা উষ্ণ শীতল বাতাস এসে আমার গায়ে লেফটে গেল। বাতাসটা গায়ে লাগতে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার সম্মুখীন হলাম। আমার পেটটা পাহাড়ের মতো উঁচু হয়ে গেল। আমি কিছুটা বয়ার্ত হয়ে গেলাম। পেটের এমন অস্বাভাবিক ফুলে যাওয়ার কারণটা আমি বুঝতে পারছিলাম না। ভয়ের মাত্রা প্রখর হওয়ার আগে মিতা বলে উঠল, ঘাবড়ে যেও না, তোমার গর্ভে সন্তান প্রবেশ করেছে। ঠিক 17 দিন পর রাহু যখন সূর্যকে গ্রাস করবেন তখন এই সন্তান জন্ম নিবে। তবে সময়ের ব্যবধান নিয়েই আমি চিন্তিত। এই সন্তান যেন শুভ শক্তির হাদার হয়ে জন্ম নেয়, সে ছাওয়ায় মনে ব্যক্ত করছি। ঘটনার কোনো সার সংক্ষেপ আমার বোধগম্য হচ্ছে না। বাড়ির ভেতরটায় প্রবেশ করার পর আরো বেশি ভয় পেয়ে গেলাম যখন লক্ষ্য করলাম মামা আমাদের সামনে দাঁড়ানো। মামার চোখগুলো রাগে আগুন হয়ে আছে, রক্ত চক্ষুগুলো আমার দিকে তাক করা। আমার পাশে এসে চুলের মুঠিগুলো ধরলো। মিতা ততক্ষণ উদাও হয়ে গেল। আমি বুঝতে পারছি না আমার সাথে হচ্ছেটা কি। মামা আমার চুলগুলো টেনে সামনের দিকে আছড়ে ফেলে বলল, তুই আমার চোখ ফাঁকি দিয়ে পালাতে চেয়েছিলি না? কত বড় বোকা মেয়ে তুই! তোর কি ধারণা তুই পালিয়ে গেলে আমি টের পাবো না? কেমন লাগলো আমার ঘোলক দাদাটা? তুই তো বাড়ির বাইরেই যেতে পারিসনি। আমার সাজানো গোলক দাদায় শুধু ধরে ধরে হাঁপিয়েছিস। এই এরিকের চোখ ফাঁকি দেওয়া এত সহজ বিষয় না। আমার চোখ ফাঁকি দেওয়া যদি এতই সহজ হতো তাহলে এত শক্তির অধিকারী আমি হতাম না। মামার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। তার মানে আমি আমার বাড়ির বাইরে যেতে পারিনি? এতক্ষণ যা ঘটেছে সব অবাস্তব আর মায়াবল। আমার মাথা ঘুরপাক খাচ্ছে। এই কোন পরীক্ষায় পড়লাম সেটাই চিন্তা করে যাচ্ছি শুয়ে শুয়ে। মামা আমার হাতটা ধরে টেনে তুলে চেঁচড়াতে নিয়ে গেল অন্য একটা কক্ষে। সেই কক্ষে নিয়ে গিয়ে আমাকে ধরে জোরে আছড়ে ফেলে কক্ষটা বন্ধ করে দিল। ফুলা পেটটা যেন এমন আঘাতে নড়ে উঠল। সবকিছু মায়াবল থাকলেও পেটটা কিভাবে ফুললো বুঝতেছি না। আর মিদা, সেও কি মায়ার তৈরি কেউ ছিল? শরীরটা ক্রমশ খারাপের দিকে যেতে লাগলো। এ নরক যন্ত্রণা থেকে কি মুক্তি পাবো না? বারবার এই কথাই মনে আসছে। ভীষণভাবে অসহায়ত্ব আমাকে গ্রাস করেছে। অন্ধকার কক্ষে বোঝা যাচ্ছে না এখন দিন নাকি রাত। বাইরে থেকে আলোর সমাগম এই কক্ষে নেই। মাঝে মাঝে শিয়ালের ডাক কানে আসছে, আবার কখনো কখনো কুকুরের কান্না। বাচ্চার কান্নাও কখনো কখনো মৃদু হয়ে প্রখর হচ্ছে, আবার কখনো কখনো প্রখর হয়ে মৃদু হচ্ছে। ভয়ে গায়ের কাটা লোম দিয়ে যাচ্ছে। আগের ঘটনাগুলো নিয়ে যতই ভাববো ততই ঘটনার আবর্তমানে তলিয়ে পড়ব। কোনো পথেই খুঁজে পাবো না। সাজানো এই মায়ার শহরে আমি কেবল নিছক একটা কীট, যাকে কিছুক্ষণ পর তার নিজের মামায় ভোগ করবে, তারপর বলি দিয়ে দিবে শয়তানের নামে। তবে পেটটা কেন ফুলে আছে? মিদে কি সত্যি কোনো সাপ ছিল, নাকি মামার মায়ার শহরের এক কাঙ্গালিনী ছিল? মিদের কথাগুলো কি সঠিক ছিল, নাকি সব বুয়া মিথ্যা ছিল? আমার পেটে কি সত্যি কোনো শুভ শক্তির আধার লুকিয়ে আছে, নাকি এই বাচ্চাটাও মামার স্বার্থ হাসিলের কোনো অধ্যায়? সব কিছু গুলিয়ে যাচ্ছে। ক্ষুধায় পেটে ব্যথা শুরু হয়েছে। ঠোঁট দুটো পেটে ছুচির হয়ে আছে। ঠোঁট নাড়ালে যেন ব্যথা হচ্ছে। জিভে একদম ফানি নেই যে জিভ দিয়ে সেটে ঠোঁট বেজাবো।
দমগুলো ভারী হচ্ছে কেবল, নিজেকে সামলে উঠতে পারছি না একদম। চারদিকে একদম নিস্তব্ধ, পেটের ভেতর নড়াচড়া অনুভব করতেছি। পেট থেকে কেমন অদ্ভুত আওয়াজ আসছে কানে, হালকা ব্যথাও অনুভব করছি পেটে, মনে হচ্ছে কিছু একটা পেট থেকে বের হবে এখন। পেট ফুলে যাচ্ছে শুধু, আমার ভয় যেন আরো বাড়তে লাগলো। পেটের ব্যথা সর্বোচ্চ সীমে চলে যাচ্ছে ক্রমশই, নিজেকে ধরে রাখতে পারছি না, ব্যথায় কুকড়াতে লাগলাম। চোখগুলো বন্ধও করতে পারছিলাম না, কারণ পেটের ফুলা এখনো কমছে না। তাহলে কি পেট ফেটে বাচ্চা বের হবে? আর মিদার কথা কি সঠিক? সত্যি আমার গর্ভে কি কোনো শুভ শক্তি আছে, নাকি রয়েছে কোনো অশুভ বাচ্চা? উত্তর মেলাতে গেলে আরো বেশি ভোগান্তির সম্মুখীন হচ্ছি। প্রশ্ন যেন মাথাটাকে ব্যথা বানিয়ে দিচ্ছে, নিজেকে সামলাতে পারছি না। পেটের ব্যথায় শরীরে একদম শক্তি নেই, তাই ব্যথায় চিল্লানোর শক্তিও পাচ্ছি না। পেটটা মাত্র অতিরিক্ত ফুলে গেছে, পেটের এক পাশ পেটে পিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, রক্তটা পিনকি দিয়ে বের হয়ে জোরে ছিটকে পড়ছে। পেটে ব্যথার সাথে অসম্ভব জ্বলুনি হচ্ছে। এবার দেখতে দেখতে পেটটা ফেটে মাটির মতো শশির হয়ে গেল। ফোলা পেটটা পেটের দুদিক দিয়ে ভাগ হয়ে গেল। সে ভাগ করা অংশ দিয়ে বের হলো এক কদাকার শিশু। শিশুটি পেট থেকে লাফিয়ে বের হলো। শিশুটার নাক নেই, নাকের জায়গাটা সমতল, কালো কুচকুচে ঘায়ের রং, চোখগুলো রক্তবর্ণ, দুটো হাত বেশ লম্বা শরীরের তুলনায়, আর পাগুলো হাতের তুলনায় ছোট, ঠোঁটগুলো দ্বিখণ্ডিত করা, কালো মুখের আদলো সাদা দাঁতগুলো ফিক করে বেসে আছে। এই বাচ্চাকে দেখেই যেন আমার ভয়টা বেড়ে গেল। এই বাচ্চাটার গঠন বলেই দিচ্ছে বাচ্চাটা ভয়ঙ্কর রূপ নিবে আরো। এদিকে আমার ফাটা পেটটার দিকে তাকাতেই আরো চমকে গেলাম। লক্ষ্য করলাম আমার পেট থেকে অদ্ভুতভাবে আলোক রশ্মি বের হচ্ছে। আমি এতক্ষণে বেমালুম ভুলে গিয়েছিলাম ঘরটা পুরোপুরি অন্ধকার ছিল। মূলত পেট থেকে আলোক রশ্মি বের হওয়ায় চারপাশটা আমার চক্ষুগোচর হয়েছিল। ভয় আমাকে গ্রাস করতে লাগলো। অপরদিকে আমার পাটা পেটটা জোড়া লাগতে শুরু করলো। আলোক রশ্মিটা পেট থেকে গোলাকার বৃত্ত হয়ে বের হয়ে ঘরের ভেতর ঘুরপাক খাচ্ছে। এদিকে বাচ্চাটার রূপ আরো পরিবর্তন হতে লাগলো। এত কুৎসিত বাচ্চা আমার চক্ষুগোচরের আগে কখনো হয়নি। শরীরটা কেমন জানি বয়স শিউরে উঠছে, রক্ত যেন হিম হয়ে যাচ্ছে। বৃত্তাকার আলোটা চারদিকে অনবরত ঘুরতে ঘুরতে কোথাও যেন মিলিয়ে গেল। ফলশ্রুতিতে ঘরটা একটু অন্ধকার নেমে এলো। এদিকে একটা সময় পর আমার পেটটা স্বাভাবিক হয়ে গেল। পেটটা স্বাভাবিক হলেও শরীরটায় তেমন শক্তি অবশিষ্ট নেই যাতে করে আমি শোয়া থেকে উঠে দাঁড়াবো। অন্যদিকে বাচ্চাটা গড়িয়ে গড়িয়ে আমার দিকে তেড়ে আসতে লাগলো। আমার ঘাড়ের কাছে এসে আমাকেই কামড়ে ধরলো। দম যেন বন্ধ হয়ে যেতে লাগলো। এবার আমার মৃত্যু হয়ে যাবে বুঝতেই পারছিলাম। এমন সময় কারো উপস্থিতি টের পেলাম। মনে হলো বাচ্চাটাকে কেউ ধরে আমার ঘাড় থেকে ছুটিয়ে দূরে ছুঁড়ে মেরেছে। আমি বুঝতে পারছিলাম না সে কে। বন্ধ চোখটা খুলে লক্ষ্য করলাম মিদা আমার সামনে বসা। কিছুটা উৎকণ্ঠার সহিত জিজ্ঞেস করলাম, মিদা তুমি? এটা কি কোনো মায়াবল নাকি সত্যি তুমি? মিদা হালকা মুচকি হেসে বলল, এরিকের মায়াজালে তুমি ফেসে গিয়েছিলে, এটা সত্য। তবে আমি সত্য ছিলাম। আমি এরিকের বলির শিকার হই। আমার বয়স যখন 16 তখন এরিক আমাকে তুলে নিয়ে এসে আমার দেহ থেকে মাথাটা ছিন্ন করে শয়তানের নামে বলি দেয়। আমাকে বলি দেওয়ার পর আমার লাশটা ফেলে দেওয়া হয় নর্দমায়। সেখানে থেকে এক সাধু আমার মাথাবিহীন লাশটা এনে আমার মধ্যে কিছু শুভ শক্তি দেয়। তার ফলে আমি নতুন মায়া শক্তির জীবন পাই। আমার শরীরের রক্ত এরিককে ধ্বংস করার জন্য টকবক করতেছে। তবে আমি অপারগ, কারণ এরিকের ধ্বংস কেবল তুমিই করতে পারবে। আমি শুধু তোমাকে সাহায্য করতে পারবো, এর বাইরে কিছু না। আমি কিছুটা চমকে গেলাম। বিস্ময় কণ্ঠে জিজ্ঞেস করলাম, কিন্তু এর আগে যে কাহিনীগুলো তুমি বলেছিলে সেটা কি মিথ্যে?
মিদা হেসে উত্তর দিল, তোমাকে সাথে সাথে সত্য বললে বিষয়টা আরো জটিল অবস্থায় চলে যেত, তাই একটা কাহিনী সাজাতে হয়েছিল। মিদার কথা শুনে আমি অস্থির হয়ে যেতে লাগলাম। মিদা আমার অস্থিরতা দেখে বলল, শান্ত হও চারুলতা, তোমাকে এরিককে ধ্বংস করতে হবে, আর এর জন্য তোমাকে আগে স্থির হতে হবে। মিদার কথায় নিজেকে শান্ত করার চেষ্টা অবিচল রাখলাম, যদিও অস্থিরতার খানিক তকমা বিরাজমান আমার মধ্যে, তবুও শান্ত থাকার চেষ্টা করলাম। কিন্তু শত চেষ্টা করে অস্থিরতা কাটাতে ব্যর্থ হলাম। আমি অস্থিরতা না কাটিয়ে মিদাকে ভুলে উঠলাম, আমার যে বাচ্চাটা হয়েছে সেটা কি শুভ নাকি অশুভ। মিদা হালকা গলায় বলল, তোমার বাচ্চাটা দুইয়ের মাঝে রয়েছে, এখন এটা তোমার কাজ বাচ্চাটাকে তুমি কোন দিকে পরিচালিত করবে। বাচ্চাটাকে তোমাকে দ্রুত আয়ত্ত করতে হবে, অন্যথায় কোনো ক্রমে এরিক যদি বাচ্চাটাকে আয়ত্ত করে ফেলে তাহলে আমাদের পরাজয় সুনিশ্চিত। আমার অস্থিরতা যেন ক্রমেই বেড়ে চলেছে, শরীরটা অসাড় হয়ে যাচ্ছে ক্রমশই, ওঠার শক্তিও পাচ্ছি না, সমস্ত শক্তি দিয়ে উঠতে নিয়েও পড়ে যাচ্ছিলাম। মিদা আমার অবস্থা দেখে আমার সারা শরীরে হাত বুলিয়ে দিল। মিদার হাতের স্পর্শ যেন আমার শরীরের ব্যথা কিছুটা উপশম হলো। আমি কিছুটা শক্তি শরীরে পেতে লাগলাম, তাই শোয়া থেকে উঠে বসলাম। মৃদু গলায় বললাম, বাচ্চাটা তো উদ্যত, আমাকে দেখলেই তেড়ে আসে, তাকে আমি কিভাবে শান্ত করব, কিভাবে নিজের আয়ত্তে আনবো, আমাকে উপায় বলে দাও। মিদা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তা পরক্ষণে ছেড়ে দিয়ে বলল, বাচ্চাটাকে কোলে নেওয়ার চেষ্টা করো, বাচ্চা তোমাকে খামছে বা কামড়ে ধরলেও তাকে ছেড়ো না, তাকে তোমার শাল দুধ খাওয়ানোর ব্যবস্থা করো। একবার যদি তাকে শাল দুধ খাওয়াতে পারো তাহলে সে বাচ্চাটা তোমার প্রতি মায়া জন্মাবে, আর তুমি তাকে খুব সহজেই আয়ত্তে নিয়ে আসতে পারবে। আর কাজটা করতে হবে দ্রুত, এরিক এখনো টের পায়নি তোমার বাচ্চাটার প্রসব হয়েছে, তাই যা করতে হবে দ্রুত। আমি মিদার কথা শুনে বাচ্চাটার দিকে ক্ষীণ দৃষ্টিতে আলোকপাত করলাম। ঘরের এক কোণে লেপটে লেগে শুয়ে আছে, এত কুৎসিত দেখতে যে তার কাছে যেতেও ভয় করছি ভীষণ। তবুও আমাকে এ ধ্বংসলীলা থেকে বাঁচতে হলে বাচ্চাটাকে আয়ত্তে আনতে হবে। আমি বসা থেকে এবার একটু উঠে দাঁড়ালাম, আস্তে করে বাচ্চাটার কাছে গেলাম। রুমটা যদিও আগের মতো অন্ধকার না, কিছুটা আলো কোথায় থেকে যেন প্রবেশ করেছে, যদিও আলোর প্রবেশ পথ বের করার কোনো উপায় নেই, আর বের করার মতো কোনো চিহ্ন বা পথও নেই। এখন অবশ্য সেসব ভাবার সময়ও নেই, নিজেকে যথাসম্ভব সামলিয়ে নিলাম। বাচ্চাটা নিস্তেজ হয়ে পড়ে আছে, কোনো রকম সারা শব্দ পেলাম না। কদাকার বাচ্চাটাকে ধরতেও বেশ ভয় লাগছে, তবুও বাচ্চাটাকে হাতে স্পর্শ করলাম এবং কোলে তুলে নিলাম। বাচ্চাটা আমার কোলে একদম লিপ্টে আছে এখন। মিদা পাশ থেকে বলতে লাগলো, বাচ্চাটাকে যেন স্তন পান করাই। মিদের কথায় বাচ্চাটাকে এবার নিজের স্তন পান করার চেষ্টা করালাম। ঠিক সেই মুহূর্তে আরো ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হলাম। প্রশ্নের সম্মুখীন হলাম, বাচ্চাটা কি আমার আয়ত্তের বাইরে চলে গেল? ঘরটা সজোরে কাঁপতে লাগলো। বাচ্চাটা আমার বুকে জোরে কামড়ে ধরলো। আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। পাশ থেকে মিদা বলে উঠল, বাচ্চাটার মধ্যে অশুভ শক্তি প্রবেশ করেছে, এ থেকে পরিত্রাণের উপায় বের করতে না পারলে এরিককে ধ্বংস করা যাবে না, আর এরিকে যুদ্ধে বিজয়ী হয়ে গেলে সারা পৃথিবী কালো জাদুর হাতে জিম্মি হয়ে যাবে। আমাদের কিছু একটা করতে হবে। মিদার কথা শুনে আমার হাত পা কাঁপতে লাগলো। সে সাথে বাচ্চাটাকে বুক থেকে ছাড়ানোর চেষ্টা করেও ছাড়াতে পারছিলাম না। বুক দিয়ে গড়গড়িয়ে রক্ত পড়ছে। জানি না কি হতে চলল, তবে জয়ের আশঙ্কা এখানে ক্ষীণ।
পুরো ঘরটা এবার বিদ্যুটে অন্ধকার হয়ে গেল। মিতার নিঃশ্বাস শোনা গেল, তাকে পরিলক্ষিত হচ্ছে না। এদিকে আমি সমস্ত শক্তি খাটিয়ে বাচ্চাটাকে স্তন থেকে ছুটিয়ে জোরে আছড়ে ফেললাম। বাচ্চাটা কোথায় গিয়ে পড়েছে জানি না। অন্ধকার রুমে চক্ষু গোচর কিছু না হওয়ায় একটু ধীর গলায় মিতাকে ডাকতে লাগলাম। মিতার কোনো সাড়া শব্দ মিলছে না, শুধু কয়েকটা গুমরানের আওয়াজ শোনা যাচ্ছে, সেই সাথে ভারী নিঃশ্বাসেরও। মনে হচ্ছে কেউ কারো গলায় চেপে ধরে শ্বাসরোধ করছে। আমার ভয়টা ক্রমশ বর্ধমান হতে লাগলো, ভেতরটায় কম্পিত হতে লাগলো। চুপ হয়ে গেলাম, গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না আমার। এদিকে ঘুমড়ানোর আওয়াজটা প্রখর হয়ে মৃদু হয়ে গেল। আমি ভয়ে জড়সড় হয়ে গুটি মেরে আছি। নিজেকে সামলে রাখা এই মুহূর্তে ভীষণ কঠিন। ঘরের আলোটা জ্বলে উঠল। আলোটা জ্বলার সাথে সাথে আমার শরীরটা শিউরে উঠল। আমার সামনে মিতার নিস্তেজ দেহ পড়ে আছে, আর তার বুকের উপর বাচ্চাটা বসে খিলখিল করে হাসছে। বুঝতে আর বাকি রইল না, বাচ্চাটা অশুভ শক্তিতে পরিপূর্ণতা পেয়েছে। আমার পরাজয় হয়তো সুনিশ্চিত। জয়ের কিঞ্চিত আশাও রাখতে ইচ্ছে করছে না আমার। তবুও নিরাশ হয়ে জীবন দেওয়ার চেয়ে মরার আগে একটা বার চেষ্টা করে মরাই শ্রেয়। তাই নিজেকে একটু স্থির করলাম। বাচ্চাটাকে কি করলে ওই শুভত্ব বাচ্চা শুভ শক্তি লাভ করবে সেই চিন্তাই করতে লাগলাম। চিন্তাটা বেশিক্ষণ করার সুযোগ পেলাম না। এর মধ্যে মামা রুমে প্রবেশ করলো। বাচ্চাটা পুরোপুরি মামার আয়ত্তে চলে গেল, আর মামা এসে আমাকে উলঙ্গ করে ফেললো। সে সাথে মামার জোরে আঘাত করলো। আমি অবচেতন হইনি, তবে শরীর অসাড় হয়ে গিয়েছে। কি হচ্ছে টের পেলেও শরীর নাড়াতে পারছি না। মামা আমার সমস্ত শরীরে কাঁচা হলুদ মেখে দিল। তারপর আমার চুলগুলো ধরে টানতে টানতে আমাকে নিয়ে গেল পিশাচ মূর্তির সামনে। আমার বাক শক্তি এবং শরীরের সমস্ত শক্তি আমি হারিয়ে ফেলেছি। আমাকে মূর্তির সামনে রেখে কি যেন বিড়বিড় করছে মামা, আর সারা শরীরে গোলাপ জল ছিটাচ্ছে, আর বাচ্চাটাকে আমার বুকের উপর বসিয়ে দিল। এতে করে আমার নিঃশ্বাস আরো ভারী হয়ে গেল। মিনিট দুয়েকের মধ্যে আমার শরীর আরো স্তব্ধ হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম এই যুদ্ধে আমি হেরে যাব, জিতে যাবে কালো জাদু। আমার চোখ বন্ধ হয়ে গেল। কানে শুধু আওয়াজ আসছে, কম্পনের আওয়াজ পাচ্ছিলাম কেবল। এর মধ্যে কানের কাছে কারো কণ্ঠের আগমন পেলাম। কণ্ঠটা ভালো করে লক্ষ্য করে দেখলাম মিতার কণ্ঠ। আমি কিছু বলতে চাইলেও মুখ দিয়ে বের করতে পারছি না। এদিকে মিতা ক্ষীণ গলায় বলল, দ্বিতীয়বারের মতো আমার জীবন এরিকের হাতে শেষ হলো। চারুলতা, এখনো সময় আছে সবকিছু ঠিক করার। তুমি তোমার মনের জোর দিয়ে শরীরটা সচল করো, তারপর বুকে বসা থাকা বাচ্চাকে তোমার শরীরের যে কোনো অংশ কেটে শরীর থেকে গড়িয়ে পড়া রক্ত বাচ্চাটার মুখে লেপটে দাও। বাচ্চাটা তাহলে অশুভ শক্তির অভিশাপ থেকে মুক্তি পাবে, আর এরিকও ধ্বংস হয়ে যাবে। আমি কথাগুলো শোনার পর বেশ কষ্টসাধ্য হলো মিতার কথা অনুযায়ী কাজ করলাম। বাচ্চাটার মুখে আমার শরীরের একাংশ কামড়ে সেটা থেকে রক্ত বের করে লিফটে দিলাম। সাথে সাথে ঘরটা জোরে কম্পিত হয়ে পিশাচ মূর্তিটা ভেঙে গেল, আর মামাও পুরোপুরিভাবে পুড়ে ছাই হয়ে গেল। সে সাথে আমার মৃত্যু ঘটলো। আমার মৃত্যু ঘটলেও আমি এই বাড়ির আশেপাশে অতিষ্ঠ হয়ে ঘুরছি ফিরছি, কারণ আমার লাশটা এই পর্যন্ত সঠিক উপায়ে সৎকার হয়নি। সেদিন শুভ শক্তির জয়লাভ হলেও আমার মৃত্যু রোধ হয়নি। বহু বছর এই বাড়ি পরিত্যক্ত হয়ে পড়েছিল। কিছুদিন পূর্বে একজন বাড়িটাকে বেশ কৌশলে নিজের বলে দাবি করে বাড়িটাকে একটু গুছিয়ে নিয়ে তোমাদের কাছে ভাড়া দিয়ে দেয়। আমি বেশ কয়েকবার তোমাদের সামনে আসার চেষ্টা করেছি সত্যটা বলার জন্য, তবে তোমাদের প্রাপ্ত ভয়ের জন্য আর পারিনি। কথাগুলো চারুলতা স্থিতিকে বলে চুপ হয়ে গেল। স্থিতি স্তব্ধ হয়ে বসে আছে। এই বাড়িটা মূলত পুরনো একটা বাড়ি। শহর থেকে বেশ দূরে অবস্থান করায় এ বাড়ির দিকে তেমন লোক সমাগম নেই। বর্তমানে এ বাড়িটা ভুতুরে বাড়ি নামেই পরিচিত, তাই এদিকে মানুষ আসার সাহস তেমন পায় না। স্থিতি ভুতুরে বিষয়গুলো নিয়ে গবেষণা করার দরুন তার বন্ধু সবিক নিয়ে এ বাড়িতে আসে। এ বাড়িটায় আসার পর থেকে একের পর এক কাণ্ড কাহিনী করতে শুরু করে। এক পর্যায়ে সে কাহিনীর সূত্র ধরে চারুলতার আত্মার সাথে দেখা। স্থিতি এখনো নীরব। সবিক নীরবতা ভেঙে চারুলতার দিকে তাকিয়ে বলল,
তুমি যা বলেছো তা নিঃসন্দেহে অনেক উত্তম কাজ, তবে তোমার মুক্তি কিভাবে হবে বলো? চারুলতা হালকা গলায় জবাব দিল। বাড়িটার পেছনে নারিকেল গাছের তলায় 7 হাত মাটি খুঁড়লেই আমার হাড় পাওয়া যাবে, সেগুলো দাফন করলেই আমার মুক্তি মিলবে। স্থিতি এবার নড়ে চড়ে বসে উঠল। তুমি ভালো থেকো, আমরা তোমার মুক্তির ব্যবস্থা করছি। কথাটা বলে স্থিতি আর সবিক দৌড়ে গেল বাড়ির পেছনটায়। সেখানে নারিকেল গাছের তলায় 7 হাত মাটি খোঁড়ার পর চারুলতার হাড়গুলো পেল। তারপর সেগুলো দুজন মিলে বাড়ি থেকে খানিক দূরে দাফনের ব্যবস্থা করল। হাড়গুলো দাফন করার সাথে সাথে বাড়িটাও হালকা কাঁপুনি দিল। সে সাথে একটা বাজ পাখি উড়ে গেল। বুঝতে আর বাকি রইল না, চারুলতার আত্মার মুক্তি মিলল। সবিক আর স্থিতি নিজেদের কাজগুলো সম্পন্ন করে সবগুলো তথ্য লিপিবদ্ধ করলো। তারপর বাড়ি থেকে বের হয়ে গেল। সে সাথে চারুলতার ঘটনারও সমাপ্তি ঘটল। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরে ভালো লাগলে শুনে ভালো লাগলে একটি লাইক কমেন্টস করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।